তারানাথ বলল, হ্যাঁ, সে অনেক বছর হবে। তখন আমার কাঁচা বয়স, সবে সবে পা দিয়েছি সাধনার রাস্তায়। সেই বাড়ি বাঁকুড়ার ইন্দাস অঞ্চলের এক মন্দিরে দেখা হয়েছিল অমর জীবনের সঙ্গে। তোমাদের মনে আছে নিশ্চয় অমর জীবনের কথা। সে এক আশ্চর্য পবিত্র আত্মা বিভূতি। মানুষের জন্ম হয়, মৃত্যু হয়, আত্মার কিন্তু ক্ষয় হয় না। সে রয়ে যায় অমর, অক্ষয়। অমর জীবন যেই হোক না কেন, তার আত্মা যুগে যুগে তেমনি পবিত্র। কিছু কিছু মানুষ এমনই হয়, এদের বুঝতে জন্ম কেটে যায়, বুঝলে। আমার জন্মের আগে নিজের বাল্যকালে বাবা তাকে যেমন দেখেছিলেন, আমিও তাকে যখন দেখেছিলাম তখন সে তেমনি তরুণ, বয়স বাড়েনি 1-6 এসব উচ্চ মর্গের কথা, বুঝলে কি না। তা সে যাই হোক, সেই সময় সে আমাকে মন্দিরে বসে বলেছিল বাড়ি ফিরে যেতে। তখন যদিও বুঝিনি, তবে তার কথাটা মেনে নিয়েছিলাম। পরে বাড়ি ফিরে যখন জ্বরে পড়ি তখন বুঝতে পারি তার কথার মর্মখানা। সেই জ্বরে পথে বনে বাদারে পড়ে থাকলে আমি নির্ঘাত মরতাম, বুঝলে। এই তারানাথ তান্ত্রিককে তখন তোমাদের সামনে পেতে না হে। তারানাথ এই শেষের কথাগুলো বলতে বলতে হাসল। তারপর আয়েশ করে হাতের গড়গড়ায় দিল একটা। তারানাথের কোন এক ভক্ত কোথা থেকে তাকে সুগন্ধি তামাক এনে দিয়েছে, তাই আপাতত কদিন পাসিং শোয়ের বদলে এটাই চলছে। পুরনো অভ্যেসে ফিরতে পেরে ঠাকুরমশাই যে বেজায় খুশি হয়েছেন তাতে কোনো সন্দেহ নেই। আমরা মানে আমি আর কিশোরী সেন এখন বসে আছি তারানাথের ভাঙাচোরা মটলেনের বাড়িটিতে। আমাদের সামনে বাটিতে তেল জবজবে মুড়ি মাখা আর সাথে ঝাল বড়া। গরম চায়ের সাথে মুড়ি মাখার তুলনা আমরা কোনো কিছুর সাথেই পাইনি, আর বোধ করি পাবও না। আজকের এইসব ব্যবস্থা অবশ্য তারানাথকেই করতে হয়েছে। কয়দিন বাড়িতে থেকে চারি অবশেষে নিজের শ্বশুরের ভিটে ফিরে গেছে। বলাই বাহুল্য, তারানাথের গল্প মানেই বাইরে বৃষ্টি, তবে এই বৃষ্টি ভারী বেয়ারা গোছে। যখন আসে একেবারে রাস্তা ডুবিয়ে নর্দমা নদী এক করে ছাড়ে। আজ হচ্ছে তেমনই মেঘ ভাঙা বৃষ্টির দিন। বন্ধ জানলার নিচে ফাঁক দিয়ে কুলকুল করে ঠান্ডা হাওয়া ঢুকে আসছে, আর মেঝে রাখা মোমবাতিতে ঝাঁপ মারছে ছোট ছোট পতঙ্গের দল। করকর করাত শব্দে বাজ পড়ছে। মাঝে একবার সিগারেট খেতে বাইরে উঠে গিয়েছিলাম, বাপ রে বাপ, সে কি তাণ্ডব! ওই বুঝি রাস্তার ধারের বড় গাছটা ভেঙে পড়ল পাশের গুমটির উপর। আজ অবশ্য গল্পটা শুরু হয়েছে বেশ একটা মজার বিষয় দিয়ে। প্রতিদিনের মতোই কিশোরী আর আমি বিকেল হতেই বেরিয়ে পড়েছি তারানাথের বাড়ির উদ্দেশ্যে। আজ অবশ্য রবিবার নয়, কিন্তু বৃষ্টি দেখলেই আমাদের মনটা যে কেমন একটা তারানাথ তারানাথ করে ওঠে সে তো আর তোমাদের অজানা নয়। লোকটা যে অসাধারণ একজন গল্প বলিয়ে সেটা কিন্তু মানতেই হবে। কোথা দিয়ে যে ঘন্টার পর ঘন্টা কেটে যায় তা মালুমই হয় না। রাস্তা ভর্তি কাদা জল ঠেঙিয়ে মাথায় ছাতা দিয়ে কোনো রকমে বৃষ্টির প্রবল ধাক্কা সহ্য করে আমি যখন এসে পৌঁছলাম, তখন বৃষ্টিবাহিনী আরও দ্বিগুণ তিনগুণ গতিতে আছড়ে পড়ার প্রস্তুতি নিচ্ছে। আমরা কোনো রকমে দরজা খোলা পেয়েই তাড়াহুড়ো করে মাথা মাছিয়ে ঢুকে পড়লাম ঘরের ভিতরে। তারানাথ একাই বসেছিল। আমাদের ঢুকতে দেখেই এগিয়ে এসে গামছাটা বাড়িয়ে দিল। আমরা মাথা মুছতে মুছতে জিজ্ঞেস করলাম, তা চারি বুঝি তাহলে শ্বশুরবাড়িতে ফিরে গেল? জামাই এসেছিল নাকি? কাল এসে মেয়েকে নিয়ে গিয়েছে, বড় অমায়িক ছেলে। তারানাথের প্রসন্ন হাসি মুখ দেখে আমার মনটা উৎফুল্ল হয়ে গেল। তাহলে কালকে না এসে ভালোই করেছি। আমাদের গল্পের ঠেলায় আপনার জামাই আপ্যায়নে কিন্তু খানিক বিঘ্ন ঘটতে পারত। তারানাথ শুধু হাসেন, কিচ্ছু বললেন না।
কিশোরীকে এদিকে গোমরা মুখে বসে থাকতে দেখে আমি তো হতবাক হয়ে যাই। কি হে কিশোরী, কি হয়েছে? কিশোরীর থেকে তার স্বভাব মতো আমার কৌতুকের কোনো ঝাঁঝালো উত্তর না পেয়ে আমি তো আশ্চর্য হয়ে গেলাম। সে বলল, আর বলো না, আজকে সকালের কাগজে একটা অদ্ভুত খবর দেখলাম। কোথাকার এক বিখ্যাত সাধু বাবাজি নাকি বিশাল একটা যাগযজ্ঞ করবেন এই ময়দান এলাকায়, আর সেই জন্য আগামীকাল ওইখানে গাড়ি চলাচল বন্ধ। ভাবতে পারো? সে কি? তাহলে তোমার আপিসের কি হবে? ওই রাস্তাতেই তো যাওয়া। আর কি, চরণবাবুর ভরসায়। তারানাথ হো হো করে হেসে উঠল, আমিও সঙ্গত দিলাম। তাইতে কিশোরী খেপে উঠল। আরে হেসো না, বুঝলে, হেসো না। কিন্তু এই যজ্ঞটা কিসের কিছু জানো? সকালের কাগজটা আজকে দেরি করে দিয়ে গেছে তো দেখা হয়নি আর। প্রেত মুক্তি যজ্ঞ। পৃথিবীতে আটকে থাকা হাজারটা অতৃপ্ত প্রেতাত্মাকে মুক্তি দেবেন নাকি? যত সব ভণ্ড। আমি তারানাথের দিকে তাকালাম, কে জানে অসন্তুষ্ট হলেন কিনা। কিন্তু ঠাকুরমশাই আমার ভাবনাকে নস্যাৎ করে বললেন, কিশোরী ভুল বলেনি, বুঝলে বিভূতি। এসব ভণ্ডামি ছাড়া কিছুই নয়। প্রেতের মুক্তি যদি এতই সহজ হতো তাহলে এই পৃথিবীতে এতদিনে ভূত প্রেত বলে কিছু থাকতো নাকি? এসব কাজে যে কত আয়োজন, কত আচার বিচার, সে কথা আর কি বলবো তোমাদের। আমরা নড়ে চড়ে বসলাম। ঠাকুরমশাইয়ের কাছে এত বছর ধরে আসছি, গল্পের গন্ধ আমাদের দুইজনেরই বেশ চেনা। সেবার একটা অভিজ্ঞতা হয়েছিল বটে। হ্যাঁ হ্যাঁ, বলুন। আমরা বেশ আগ্রহী হয়ে অপেক্ষা করছি। বাদলার দিন আর আপনার একখান গল্প না শুনেই ফিরব, সেইটা কি হয়? তারানাথ স্মিত হাসল, তারপর গড়গড়ায় টান দিয়ে বলতে শুরু করল, সে অনেক বছর হবে। তখন আমার কাঁচা বয়স, সবে সবে পা দিয়েছি সাধনার রাস্তায়। সেই বাড়ি বাঁকুড়ার ইন্দাস অঞ্চলের এক মন্দিরে দেখা হয়েছিল অমর জীবনের সঙ্গে। তোমাদের মনে আছে নিশ্চয়ই অমর জীবনের কথা। সে এক আশ্চর্য পবিত্র আত্মা বিভূতি। মানুষের জন্ম হয়, মৃত্যু হয়, আত্মার কিন্তু ক্ষয় হয় না। সে রয়ে যায় অমর, অক্ষয়। অমর জীবন যেই হোক না কেন, তার আত্মা যুগে যুগে তেমনি পবিত্র। কিছু কিছু মানুষ এমনই হয়, এদের বুঝতে জন্ম কেটে যায়, বুঝলে। আমার জন্মের আগে নিজের বাল্যকালে বাবা তাকে যেমন দেখেছিলেন, আমিও তাকে যখন দেখেছিলাম তখন সে তেমনি তরুণ। বয়স বাড়েনি 1-6 এসব উচ্চ মর্গের কথা, বুঝলে কি না। তা সে যাই হোক, সেই সময় সে আমাকে মন্দিরে বসে বলেছিল বাড়ি ফিরে যেতে। তখন যদিও বুঝিনি, তবে তার কথাটা মেনে নিয়েছিলাম। পরে বাড়ি ফিরে যখন জ্বরে পড়ি তখন বুঝতে পারি তার কথার মর্মখানা। সেই জ্বরে পথে বনে বাদারে পড়ে থাকলে আমি নির্ঘাত মরতাম, বুঝলে। এই তারানাথ তান্ত্রিককে তখন তোমাদের সামনে পেতে না হে। তো যা বলছিলাম, সেইবার ফিরে এলাম বাড়িতে। বেশ কিছুদিন কাটলো, 2-একটা অভিজ্ঞতাও হলো। সেই সব গল্প কিছু কিছু এর আগে করেওছি তোমাদের কাছে। কিন্তু এই সময়টা পার হতেই একটা আশ্চর্য মানসিক ক্লান্তি পেয়ে বসলো আমায়। একটানা বাড়িতে থাকার মানুষ তো আর আমি ছিলাম না হে। যৌবন বয়স, রক্ত গরম তখন, তাই অজানার প্রতি অমোঘ টান। ক্রমশ একঘেয়ে জীবনে অতিষ্ঠ হয়ে উঠলাম।
এদিকে বাড়িতে মানুষগুলো আমায় চোখে চোখে রাখে। পাছে আমি আমার ঘর ছেড়ে নিরুদ্দেশে যাত্রা করি। তবে আমি চাইলেই পারতাম সবার চোখ ফাঁকি দিয়ে যাত্রা করতে, কিন্তু কেন জানি না মন থেকে সেই টান তখনও পাইনি। জানোই তো, সাধককে তার পথ টানলে তাকে ঘরে বেঁধে রাখে এমন সাধ্য কারো নেই। কিন্তু যখন পথ নিজেই দিশাহারা হয়ে যায়, তখন একটা সমস্যার সূত্রপাত হয় বই কি। এখানেই তো ধৈর্যর পরীক্ষা হে। অনেক ভেবে একটা পথ বের করলাম। সে সময় মাছ ধরার শখ ছিল আমার খুবই। আমার ছোট কাকা ছিলেন মাছ ধরার পোকা। কাজ শেষে বাড়ি ফিরেই বেরিয়ে পড়তেন ছিপ নিয়ে, পুকুরের ধারে বসে থাকতেন কত বিকেল সন্ধে। কখনো মাছ উঠত পছন্দ মতো, আবার কখনো হাত একেবারে খালি। পরে বাড়ি ফিরে হাত পা নেড়ে যেসব মাছ পালিয়ে গেল তাদের মাপঝোঁক এবং পুঙ্খানুপুঙ্খন বর্ণনা দিয়ে একটা জমাটি গল্পের আসর ফাঁদতেন কাকা। যেদিন মাছ পেতেন না, সেদিন তার মুখখানা অদ্ভুত কালো হয়ে যেত। তবে তাতে উৎসাহের ভাটা পড়ত না মোটেই। রোজই প্রায় সন্ধ্যা গভীর হয়ে রাত নামলে পরে তাকে দেখা যেত ওই রকম কালো মুখ আর চোখে তৃপ্তি নিয়ে বাড়ি ফিরতে। মাছ পড়া কি না পড়ার সঙ্গে যে ওই তৃপ্তির কোনো সম্বন্ধ নেই, সেটা বুঝতে আমার খুব বেশি সময় লাগেনি। আসল কথা হলো, সাজ সরঞ্জাম নিয়ে মাছ ধরতে যাওয়া, মাছ ধরতে বসা এবং বাড়ি ফিরে মাছ ধরার গল্প করা। সে যাই হোক, আমি করলাম কি, একঘেয়েমি কাটাতে এই কাকার সঙ্গ নিলাম। কি হে, হ্যাঁ, মাছ ধরেছ নাকি কখনো? কিংবা দেখেছো কাউকে মাছ ধরতে? ধরিনি, তবে ভোরের নৌকায় করে খিয়া পার হওয়ার সময় জেলে ভাইদের জাল ফেলে মাছ ওঠাতে কম দেখিনি। আহা, এ মাছ ধরা সে মাছ ধরা নয়। এ মাছ ধরা হলো বড়শি গেঁথে মাছ তোলা। সে যে কি অনুভূতি হে! বলি, সেইভাবে মাছ ধরতে দেখেছো কাউকে? দেখেছি বলতে দূর থেকে। পাশে বসে এসব চাক্ষুষ করার সময় আর সৌভাগ্য দুই আমাদের হয়নি। শোনো তবে, মাছ ধরা কিন্তু খুব সহজ কাজ নয়। এর জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়। শুধু একটা মেছো পুকুর খুঁজে পেলেই হলো না। পুকুরের মালিকের সহানুভূতি থাকা চাই, কিন্তু শখ না থাকলেও চলে। পুকুরের মালিক বেশি মেশুকে না হওয়াই বাঞ্ছনীয়, কারণ তাহলে হয়তো ঠিক যখন যে কোনো মুহূর্তে ফাত না ডুবতে পারে মালুম দিচ্ছে, তখন সেই মুহূর্তে মালিক এসে তার বকবকির চোটে পুরো ব্যাপারটাকে একেবারে মাটি করে দিতে পারে। সহযোগ থাকবে, কিন্তু বেশি আগ্রহ থাকবে না। এই হলো আদর্শ মালিকের লক্ষণ। আর সব থেকে বড় কথা কি জানো? পুরুষ্ট কেঁচো আর তাজা বড় সাইজের পিঁপড়ের ডিম ঠিকঠাক একেবারে সন্ধান জানা চায়। তবে এসব শুনে মনে করো না যে মাছ ধরা বিরক্তিকর কাজ। আসলে যারা মাছ ধরতে আসলেই ভালোবাসে, তাদের কাছে এই বিরক্তিকর কাজটাই হলো পৃথিবীর সব থেকে মজাদার এবং আরামের কাজ। মাছ ধরিয়ে মাত্র একটা অদ্ভুত সংযম থাকা চাই। যাদের সত্যিকার মাছ ধরার নেশা নেই, তারা এমনিতে বড় মাছ ধরা পড়েনি দেখে রেগে থাকে। কাজে বিশাল বিশাল মাছ ধরা পড়েও খেলতে গিয়ে পালিয়ে গিয়েছে, হয়তো একটা বড়শি নিয়েই ভেগেছে। এসব গল্প শোনবার ধৈর্য এদের থাকে না হে, বিশ্বাসও করে না এরা। তেমনি জুতের কাজকর্মের অভাবে আমিও এই দলে যোগ দিলাম। মাছ ধরার জন্য পুকুরের ধারে বাঁশ পুঁতে মাচাও বানিয়ে নিয়েছিলাম।
কাকা বলতেন আমার মাছ ধরার হাত ছিল নাকি চমৎকার। রুই কাতলা পর্যন্ত কালে ভদ্রে এক আধবার তুলতে পেরেছি। বেশিরভাগ ক্ষেত্রেই পুঁটি, ট্যাংরা, কই, মাগুর এইসব। অত আয়োজন করে বড় মাছ যদি না তোলা যায় একটু একটু মন খারাপ লাগে বই কি। প্রায় দিনই কুচো কাঁচা মাছ নিয়ে বাড়ি ফেরার সময় বেশ মন খারাপ হয়ে যেত আমার। আমরা যেতাম গ্রামের মাঝখানে ঝিল পুকুরে। সেই পুকুরের সাথে নদীর কি একটা যোগ ছিল। বর্ষায় জল বাড়ত হু হু করে। চাষের জল নেবার মস্ত সুবিধে হতো সেই সময়। তার সাথে ছিল পুকুর ভর্তি মাছ। পুকুরের ধারে মাছ ধরার জন্য শুধু আমরাই নয়, আরও কয়েকজন ছিপ নিয়ে এসে বসতো সেই সময়। যারা মাছ ধরে তারা কিন্তু ছিপ ফেলে কখনো বক বক করে না, কেবল জলের ওপর ফাতনার দিকে হাঁ হয়ে তাকিয়ে থাকে। ফাতনা একটু নড়ে উঠলে আর রক্ষে নেই। পৃথিবী যত রসাতলেই যায়, মাছটাকে ডাঙায় না তোলা অবধি তাদের মাথা ঠিক থাকে না। এমনকি পাশাপাশি মানুষেরা পর্যন্ত উঠে আসে প্রয়োজনে। বড় মাছ খেলিয়ে তোলার সে যে কি মজা! কিন্তু সব পুকুরে মাছের তো আর একটা নির্দিষ্ট সীমা পরিসীমা আছে। একটা সময় পর আর ছিপে সেইভাবে ভালো মাছ ওঠা বন্ধ হয়ে গেল। কাকা একদিন বিরক্ত হয়ে বললেন, ওহো, এ তো আর পারা যাচ্ছে না রে তারা। এ পুকুরে বড় মাছ টাছ আছে কিনা সেটাই আমার সন্দেহ। আমার দাদা হেসে বললেন, মাছ ধরার জন্য যা খাটনি, তাতে বাজার থেকে কিনে খেলে অনেক লাভ হতো। দূর দূর, কি যে আনন্দ পাও তোমরা! সারাদিন খাটনির পর অমন করে হাঁ করে জলের দিকে তাকিয়ে বসে থাকো। তোমাদের যে কি ভালো লাগে কে জানে বাপু। কাকা অবশ্য কথাটা শুনতে পেয়ে হেসে উঠল। কিন্তু বাজারের মাছ আর ছিপে ধরা মাছের স্বাদ যে আকাশ পাতাল তফাৎ রে। কথাটা 100% সত্যি। সে যাই হোক, এরপর কদিন আমাদের মাছ ধরার আনন্দে ভাটা পড়ল। একদিন বিকেলের দিকে কাকা এসে বলল, বুঝলি তারা, চল আজ নদীতে মাছ ধরে আসি। পাশের ভেলায় করে একটু দূরে গিয়ে ছিপ নামিয়ে বসে থাকবো। নদীতে ভালো মাছ আছে, কপালে থাকলে দু একটা ঠিক গাঁথতে পারবো। যেমন কথা তেমনি কাজ। উপযুক্ত উপাচার নিয়ে আমরা কাকা ভাইপো মিলে চললাম নদীর ধারে মাছ ধরবো বলে। বেশ অনেকটা সময় গড়িয়ে গেল, সেভাবে মাছের দেখা নেই। চুপ করে বসে আছি দুজনে, মুখে চোখে ক্লান্তির থেকেও বেশি উৎসাহের ছাপ। দু একটা কুচো মাছ পড়ার পর থেকেই সেটা যেন আরো খানিকটা বেড়ে গিয়েছিল। কাকার বক্তব্য, বড় মাছ আজ উঠবেই। বেশি অপেক্ষা করতে হলো না, টান পড়ল। তবে আমার ছিপে। আমিও টান দিলাম, কিন্তু কিন্তু লাভ কিছুই হলো না। কাকার মুখ উজ্জ্বল হয়ে উঠল। বোধহয় একটা বড় মাছই আটকেছে। ছোট মাছ হলে ছিপের টানে মাছটা উঠে আসতো, বড় মাছ বলেই তা হলো না। আমরা সুতো ছাড়তে লাগলাম। সুতোটা জলের ওপর এখন এপাশ ওপাশ দৌড়চ্ছে। ছোট দুর্বল ছিপটা ধনুকের মতন বাঁকা হয়ে উঠেছে। হাতে বানানো ছিপ, সেসব কি আর এখনকার মতো? তখনকার জিনিস ছিল আলাদা। সরু সরু ছিপগুলোর শক্তি ছিল অন্যরকম। মিনিট 5 কেটে গেল। এই করে সন্ধে বেশ ঘন হয়ে এসেছে। হাঁ করে তাকিয়ে আছি দুজনে জলের দিকে। জলের নিচে বড়শিতে আটকে যাওয়া মাছটার গায়ে যে বেশ জোর, সেটা বোঝাই যায়। এরকম অবস্থায় মাছটাকে তুলতে হলে বেশ কায়দা জানাটা দরকার। সুতো ছেড়ে ছেড়ে জলের নিচে খুব করে দৌড়তে দিতে হয় মাছটাকে। শেষ পর্যন্ত দৌড়তে দৌড়তে যখন ও ক্লান্ত হয়ে পড়বে, তখন ওকে ডাঙায় তুলে আনতে হবে।
তা না করে সুতো ধরে বোকার মতন টানলে মাছটা কিন্তু সুতো ছিঁড়ে পালিয়ে যেতে পারে। তবে আমরাও কম না, মিনিট কয়েক লড়াই চালিয়ে শেষ পর্যন্ত মাছটাকে টাঙায় তুলে আনলো। মাছটা দেখে আমাদের আনন্দ তখন তুঙ্গে। খুব বড় না হলেও সে মাছটা একটা মাছ বটে, কাতলা, একদম চকচকে রূপালি কাতলা, কম করে 2.5 কেজি তো হবে। দেখেই মনে হলো এত কষ্ট করে নদীর ধারে এসে বসে থাকা এখন সার্থক। আমরা উঠে পড়লাম। সন্ধে হয়ে এসেছে। মাছ নিয়ে রাতের অন্ধকারে গ্রামের পথে বাড়ি যাওয়া ভালো কথা নয় মোটে। মাছটার মুখের মধ্যে দড়ি ঢুকিয়ে ভালো করে বেঁধে নিলাম। তারপর হাতে ঝুলিয়ে নিয়ে হাঁটা দিলাম বাড়ির দিকে। ওদিকে সূর্য তখন ডুবু ডুবু। তারপর মাঝে মাঝে নদীতে যেতে লাগলাম মাছ ধরতে। কখনো দুপুর থেকে সন্ধে আমার ওই নদীর পাড়েই কেটে যেত। এমনই একদিন একটা ঘটনা ঘটল। মাছ ধরতে গিয়ে সেইবার দেখা হলো আমার এক পুরনো বন্ধু সদাশিব দত্তর সাথে। বাল্যকালে আমাদের বন্ধুত্ব ছিল। তারপর সে ব্যবসার কাজে শহরে চলে আসে। আমিও ঘর ছেড়ে বেরিয়ে পড়ি কাশী বিশ্বনাথ ধাম। সেই শেষ দেখা। তারপর এতদিনে দুই বন্ধু মুখোমুখি হলাম। বলাই বাহুল্য, দুই বন্ধুতে গল্প গুজব একেবারে জমে উঠেছিল। শহরে গিয়েও পুরনো বন্ধুকে মনে রেখেছে, সে কথা ভেবে আমিও একটু অবাকই হয়েছিলাম। আসলে মানুষের সাথে আমার একটা বিচিত্র সংযোগ রয়েছে। বহু স্থান ঘুরেছি, প্রচুর অভিজ্ঞতা হয়েছে, অনেক মানুষের সাথে মিশেছি। একটু হলেও মানব চরিত্র তো চিনি। তবে খুব শীঘ্রই বিষয়টা পরিষ্কার হয়ে গেল। সদাশিব কিন্তু একা ছিল না, তার সঙ্গে ছিল তার এক বন্ধু। তার নাম রামশরণ গাঙ্গুলি। সদাশিবই আলাপ পরিচয় করিয়ে দিল। কথায় কথায় সদাশিব আমাকে জিজ্ঞাসা করল, শুনলাম তুই নাকি কি সব দীক্ষা নিয়ে ফিরেছিস, মস্ত সাধক হয়েছিস শুনলাম। তা সিদ্ধায় টিদ্ধায় পেয়েছিস নাকি? সেরকম কিছুই না। আরে মায়ের নাম জপ করি, ওটাই আমার সাধনা। বাড়ি থেকে বেরিয়ে ঘুরে বেড়াই, সে কেবল জীবনের রহস্য কি সেটাই জানবার জন্য। তবুও মানে তন্ত্রমন্ত্রের দিকে তো তোর ছোটবেলা থেকেই বেশ টান ছিল। আমার এই বন্ধু একটা সমস্যায় পড়েছে, শুনে দেখ না যদি কিছু করতে পারিস। এতক্ষণে বুঝলাম তার ওই খেজুরে আলাপের কারণখানা। তবে বন্ধুর সমস্যার সাথে সদাশিবের যে কি যোগ সেটা আমাকে ভাবাচ্ছিল। শেষে স্থির করলাম কথাটা শুনেই দেখি, যদি পারি তো একবার চেষ্টা করে দেখব। নিজের জ্ঞানের আলো দিয়ে মানুষকে আলোকিত করা, তাকে সাহায্য করাটাই তো সাধকের প্রকৃত ধর্ম। রামশরণ গাঙ্গুলির হয়ে সদাশিব আমাকে যে গল্পটা শোনালে তা অনেকটা এরকম। বছর খানেক আগে রামশরণ আর সদাশিবের আলাপ কলকাতায় এক ব্যবসায়িক গতিতে। আলাপ জমে ওঠে, গাঢ় হয়, বন্ধুত্ব দৃঢ় হয়। দুই বন্ধু মিলে কলকাতায় একটা ব্যবসাও শুরু করে, কাপড়ের ব্যবসা, সাথে আরো টুকিটাকি জিনিসপত্র। তবে অল্প দিনেই ওদের দোকানের নাম হয়ে যায়, ব্যবসা একেবারে জমে ওঠে। ওদের বিশেষত্ব ছিল শাড়িতে। বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো তসর, মসলিন, বালুচরি, ঢাকায় জামদানি, এমনকি দেশি তাঁতের শাড়ি নিয়ে এসে উপযুক্ত দামে ওরা বিক্রি করত। পাইকারি হিসেবেও প্রচুর খদ্দের জমাতে শুরু করে। দুজনেই ভাবে এবার একটা শাড়ির গদি ফেঁদে বসবে। তবে তার জন্য প্রচুর টাকা দরকার। ব্যবসা কিংবা বাজারের ওদের নাম আরও বাড়ানো দরকার।
এই সময় ওদের মাথায় একটা পরিকল্পনা আসে। কাশি থেকে খাঁটি বেনারসি শাড়ি তৈরির কারিগর কলকাতায় নিয়ে এসে ব্যবসা করবে ওরা। সেই মতো সদাশিবের হাতে দোকানের ভার দিয়ে রামশরণ রওনা দিল বেনারসের দিকে। কিন্তু এরপরই সমস্ত হিসাব পাল্টাতে শুরু করলো। রামশরণ প্রেমে পড়ে বেনারসি টোলার একটি মেয়ের সাথে। মেয়েটি অপরূপ সুন্দরী, তার হাতের কাজ, বিশেষত বেনারসি শাড়ি অপূর্ব, যে দেখে চোখ ফেরাতে পারে না। তবে ওদের পল্লীতে মেয়েটিকে নিয়ে কিছু অদ্ভুত অদ্ভুত খবর এসেছিল রামশরণের কানে। মেয়েটি নাকি জাদু টোনা জানে। সে পাত্তা দেয়নি, প্রেমিক পুরুষ সে তখন। বেনারসি তৈরির কারিগর হিসেবে আরো দুজনের সাথে মেয়েটিকেও নিয়ে ফিরল সে, তবে কারিগর হিসেবে নয়, প্রেয়সী হিসেবে। এবং এতেই থামল না। কলকাতায় নেমে বন্ধুর সাথে দেখা করার আগেই কালীঘাটের মন্দিরে বিবাহ সেরে ফিরল। কিন্তু রামশরণ কুলীন ব্রাহ্মণ পরিবারের ছেলে। সেখানে মেয়েটি ছোট জাতির, তাদের পরিবার কিছুতেই মেনে নিল না এই সম্পর্ক। রামশরণ সব অগ্রাহ্য করেই বউকে নিয়ে গেল দেশের বাড়ি। তার বাবা মা জীবিত নেই। কয়েক বছর আগে নৌকা করে ফেরার সময় ঝড়ের কবলে পড়ে তাদের নৌকা উল্টে যায়, আর বাড়ি ফেরা হয়নি। তবে কাকা কাকি রয়েছেন তার পরিবার নিয়ে, আর বুড়ি ঠাকুমা তখনও বেঁচে রয়েছে। ফলে বড় শরিকের ক্ষমতা প্রদর্শন করেই বাড়িতে বড় বউ আর গৃহপ্রবেশ করতে হলো রামশরণকে। যদিও স্ত্রী সহ কলকাতায় থাকারই কথা ভেবেছিল তারা, তাই বলে পিতৃপুরুষের ভিটে সম্পত্তির ওপর নিজের অধিকার ছেড়ে দেওয়াটা কোনো কাজের কথা নয়। এভাবে চলতে লাগলো রামশরণের জীবন। রামশরণের বউ কলকাতার বাসাতেই এসে উঠল এবং তার হাতের কাজে ব্যবসা আরও ফেঁপে উঠল। তবে পারিবারিক জীবনের ঠিক স্থিতি এলো না রামশরণে। প্রচুর কাজকর্মে মাঝে মাঝে তাকে বাইরে যেতে হয়। সদাশিব ব্যবসা দেখে, তবে এসব কাজকর্মে সে নিতান্ত অপটু। সে সময় তার স্ত্রী কান্নাকাটি করত, অদ্ভুত ব্যবহার করত। রামশরণ অবশ্য খুশি হতো। আসলে আগে বুঝতে পারেনি বটে, বউয়ের বেশ কিছু ব্যবহারে মাঝে মাঝে একটু একটু অদ্ভুত লাগতো, যেন কোনো কিছুতেই সে খুশি নয়। এই সময়ে খুশির খবরটা পেল রামশরণ। সন্তান আসার খবর এলো ওর ঘরে। প্রবল খুশি হলো ছেলেটা। এমনকি ওর পরিবার থেকেও সব সমস্যা মিটে গেল। ঠাকুমা চাইলেন বউ এই সময় এসে থাকুক শ্বশুরের ভিটে। রামশরণ পাঠিয়ে দিল বউকে দেশের বাড়িতে। কিন্তু এরপর শুরু হলো বিপত্তি। হঠাৎ একদিন বাড়ি থেকে জরুরি তলব এলো, তার সন্তান নাকি শেষ হয়ে গিয়েছে। রামশরণ একাই নয়, সদাশিব নিজেও গেল ওর সাথে। ফিরে যে দৃশ্য দেখল তা ভাষায় বর্ণনা দেওয়া বড়ই কঠিন। আর স্ত্রীকে হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, তার কোনো জ্ঞান নেই। এই অবস্থা দেখে তো রামশরণ উত্তেজিত হয়ে স্ত্রীর দড়ি খুলে দিতে গেলেই সে জেগে ওঠে। তারপর অদ্ভুত ব্যবহার করতে শুরু করে। নিজেকে আঁচড়াতে থাকে, কামড়াতে থাকে, স্বামীকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। রামশরণ তো অবাক হয়ে যায়, পাগল হয়ে ওঠে চিন্তায়। বহু ডাক্তার বৈদ্য করা হয়, লাভের লাভ কিছুই হয় না। এমন সময় তার বাড়ি থেকে কোনো এক সাধুকে ডেকে আনা হয়। রামশরণ প্রথমে আপত্তি করেছিল, তখনই বাড়ি থেকে আশ্চর্য একটা গল্প শোনানো হয় তাঁকে। রামশরণের স্ত্রী গর্ভিত হবার পর থেকেই সকলে লক্ষ্য করে তার খিদে নাকি অদ্ভুত রকমের বেড়ে গিয়েছে। এমনকি রাত বিরেতে হেসেলে চুপি চুপি এসে খাবার অবধি বার করত সে। গর্ভবতী হলে মানুষ নাকি ক্লান্ত হয়, কিন্তু দিনে দিনে সে একটু অন্যরকম হয়ে উঠেছিল। এর মধ্যেই গ্রামে অদ্ভুত কিছু একটু ঘটে। এক এক করে 3 জন মায়ের গর্ভপাত হয়। তারা হঠাৎ রামশরণের স্ত্রীকে দায়ী করে।
এসবের জন্য। ওদের বাচ্চাটা নাকি দানর বাচ্চা, গ্রামের বাচ্চাদের রক্ত চুষে খাচ্ছে। এই বাড়ির ঝি নাকি কবে দেখেছে তাদের নতুন বউয়ের মুখে রক্ত লেগে। তার তীব্র ধারণা যে রাতে শয়তানের পুজো করে ওই বেধর্মী বউ, বাচ্চার রক্ত দিয়ে নিজের বাচ্চা পালে ওই বউ। রামশরণের পরিবার কিছুতেই বাকিদের বোঝাতে পারেনি, ফলে গ্রামের বাকিরা, বিশেষত বাচ্চার মায়েরা ওই বাড়িটা এড়িয়ে চলতে শুরু করে। সমস্ত গর্ভবতী মেয়েরা গ্রাম ছেড়ে বাপের বাড়ি পালিয়ে যায়, আর এখানেই সমস্ত স্পষ্ট হয়ে ওঠে। ঠিক তারপর থেকে সত্যি সত্যি রামশরণের স্ত্রী দুর্বল হয়ে পড়ে। কবিরাজ মশাই দেখে বলেন রক্তের অভাব, আর তারপর বাচ্চাটাই নষ্ট হয়ে যায়। প্রথমে রামশরণ এসব বিশ্বাস করতে চায়নি, কিন্তু যখন তার বন্ধু সদাশিব পর্যন্ত বলল যে তার বউ স্বাভাবিক নয়, তখন ওর মনে পড়ে গেল বেনারসি টেলারের কথাগুলো। তবে সেই মুহূর্তে কথাটা চেপে গেলেও সাধুকে কিন্তু আনতে আর বাধা দিল না। যদি তার সংসার জীবনটা শুধরে যায়, কপালে থাকলে বাচ্চা আবার হবে, এই তো জীবনের শুরু। এরকম একটা আধটা বাচ্চা সবার মরে, কিন্তু যেই রাতে সাধু এলো সেই রাতেই মরে গেল ওর বউটা। সাধু বলেছিল বটে, ডাইন চেপে বসেছিল বউয়ের ওপর। সাধু পাছে কিছু করে তার আগে ভাগেই বউটাকে মেরে ফেলল। সাধুর কথা মতো তারা না পুড়িয়ে শ্মশানে মাটিতে পুঁতে এসেছে স্ত্রীর দেহখানা। কি বলবো বুঝতে পারলাম না, অনেকগুলো প্রশ্ন উঁকি মারছে মনের ভেতর। কিন্তু এখানে আমার করণীয় কি? আরে আসল সমস্যা তো শুরু হয়েছে এরপর। তারপর থেকে মাত্র 1 সপ্তাহের মধ্যে রামের বুড়ি ঠাকুমা, কাকি, এমনকি কাকির যুবক ছেলেটা পর্যন্ত মারা গেছে। বেঁচে আছে বলতে এক ভবঘুরে কাকা আর তার বিধবা বৌমা। পুরো পরিবারে যেন মড়ক লেগে গেছে। শুধু তাই নয়, গ্রামের শ্মশানে মরা পোড়াতে গিয়ে 1 সপ্তাহে 5 জন বেঘরে প্রাণ দিয়েছে। তাদের যখন পাওয়া গিয়েছিল, তখন মৃতদেহের ঘাড়ের কাছে 3টে করে ধারালো নখের আঁচড় ছিল। দেহ রক্ত শূন্য ফ্যাকাশে হয়ে গিয়েছিল। পুলিশ সদরে খবর করতে দারোগাবাবু এসেছিলেন সাইকেল নিয়ে। পরপর 3টে খুন হয়ে যাওয়ার পর ডাক্তারি পরীক্ষা করানো হয়। তাতে জানা যায় প্রচণ্ড ভয় পেয়ে, আতঙ্কে বেচারারা হৃদযন্ত্র বিকল হয়ে মারা গিয়েছিল। তবে 1 রাতের মধ্যে কি করে একজন মানুষ এতটা রক্তশূন্য হয়ে পড়ে, সেটা কেউ বলতে পারেনি। নদীর ধারে শ্মশানে যেখানে একটা পাথরের পাশে মেয়েটাকে পোঁতা হয়েছিল, সেখানে একটা আবছা নারী মূর্তি দেখেছে অনেকে। গ্রামের লোক পারলে তো রামশরণের ওপর চড়াও হয়। ছেলেটাও কি সব অদ্ভুত স্বপ্ন দেখছে কদিন হলো। ওর বা ওর পরিবারের যদি কোনো বিপদ হয়, সেই কথা ভেবেই আমি শান্তি পাচ্ছি না। তাই ওকে নিয়ে গ্রামে এসেছিলাম। এখানে ঘুরলে যদি ওর মনটা একটু ঠিক হয়। পীর ফকির সবই তো করা হয়েছিল, কিন্তু ওই পেতনি বড় সাংঘাতিক। ওকে বশ করা কি আর যার তার সাধ্য? দেখ না তারানাথ, তুই যদি পারিস, একটা ডাইনের জন্য ছেলেটা নিজের পিতৃপুরুষের ভিটে মারাতে পারবে না এই জন্মে? আমরা চুপ করে রইলাম। ঘরের ভিতরে বাতাস উত্তেজনায় ভারী হয়ে আছে। তামাকের ধোঁয়ায় চারিদিকে অস্পষ্ট একটা মায়াময় রহস্যের ঘেরাটোপ তৈরি হয়ে রয়েছে যেন। অলিক একটা সুখ বারে বারে তার মধ্যে থেকে হাতছানি দেয়। রামশরণ মানুষটার অবশ্য দেখলাম এসব বিষয়ে আর বিশেষ আগ্রহ অবশিষ্ট নেই। সে তার স্ত্রীকে হারানোর শোক থেকে এখনো বেরিয়ে আসতে পারেনি।
আমার মনটা আর্দ্র হয়ে গেল। সদাশিব আর রামশরণের সাথে আমি পরদিনই সকালবেলা যাত্রা করলাম। বাড়িতে অবশ্য বিষয়টা জানাইনি। বহুদিনের পুরনো বন্ধুর নিমন্ত্রণের দোহাই দিয়ে ওদের সাথে সকাল সকাল রওনা হয়ে গেলাম। আমাদের বাঁকুড়া জেলা থেকে 1.5 দিনের পথ। করতোয়া নদীর ধার ঘেঁষে রামশরণের গ্রাম তেঁতুলিয়া, ওই ধরো মালদা থেকে একটু দূরে হবে। বাড়িতে ঢুকতে রামশরণের ভাইয়ের বিধবা বউ একরকম তেড়ে এলো রামশরণের দিকে। অনেক কষ্টে তাকে বুঝিয়ে শান্ত করে আমরা ঘরে ঢুকলাম। বাড়িতে পা দিয়ে একটা অদ্ভুত পচা গন্ধ যেন নাকে ঝাপটা মারল। অনেক দিনের বাসি মরার গন্ধ। আশ্চর্য হওয়ার কিছু নেই হে, এর আগে সব সাধনা করেছি আমি, তাই এসব গন্ধ আমার বেশ পরিচিতই। আর কি গন্ধের কি কারণ সেটাও বেশ খানিকটা বুঝতেই পারলাম। বাড়িতে ঢুকেই আমি আর সময় নষ্ট করলাম না, রামশরণকে ডেকে পাঠালাম ঘরে। তারপর তাকে প্রশ্ন করলাম, তোমার স্ত্রী যেদিন মারা যায় সেই দিন আর সময়টা বলো দেখি। সে যা বলল তাতে আমার মাথায় হাত পড়ল। যা ভেবেছি ঠিক তাই। এই যে অতি ভয়ঙ্কর পুষ্কর দোষ হয়েছে, এবারের বংশ নাশ অনিবার্য। আসলে আমার আগেই বোঝা উচিত ছিল। বাড়ির পাশে মরা নিম গাছ দেখে আমার মনে যে সন্দেহ হয়েছিল সেটাই পরিষ্কার হয়ে গেল। নিম বা তেঁতুল গাছ সহজে মরে না। এই পুষ্কর দোষ আবার কি? বলছি, তার আগে বলো দেখি, একপাদ, দ্বিপাদ এবং ত্রিপাদ দোষের নাম তো শুনেছ আগে? আমরা 2 দিকে মাথা নাড়ালাম। সপ্তাহের বার বা দিন 7টি, কিন্তু জ্যোতিষ মতে সবগুলো দিন বা বার মৃত্যুর জন্য শুভ নয়। মোটামুটি শনি, মঙ্গল এবং রবিবারকে মৃতের জন্য অশুভ মনে করা হয়, এবং এই 3টে দিনে যদি কারো মৃত্যু হয় তাহলে একপাদ দোষ ধরা হয়। তার মানে বারের মান হলো 1। এবার প্রতিপক্ষে 15টা দিন 15টা তিথি হিসেবে ধরা হয়। সেই হিসেবে দেখলে তিথি হলো মোট 15টা। এই 15টা তিথির মধ্যে দ্বিতীয়া, সপ্তমী এবং দ্বাদশী তিথি মৃত্যুর জন্য অশুভ। এইসব তিথিতে যদি কেউ মারা যায় তাহলে একপাদ দোষ ধরা হয়। এখানেও তিথির মান 1। এরপর নক্ষত্র আছে 27টা। এদের মধ্যে কৃত্তিকা, পুনর্বসু, উত্তর প্লাগুনি, বিশাখা, উত্তর সারা এবং পূর্ব ভাদ্রপদ। এইসব নক্ষত্র হলো মৃত্যুর জন্য অশুভ। এই নক্ষত্রগুলোর সময়ের মধ্যে যদি কারো মৃত্যু হয় তাহলে সরাসরি দ্বিপাদ দোষ হয়, অর্থাৎ মান 2। এখন ধরে নাও কারো মৃত্যু হয়েছে শনিবার, সেদিন দ্বিতীয়া, সপ্তমী বা দ্বাদশী তিথি ছিল, তাহলে এইবার ও তিথির যোগে মৃত্যুতে তার হবে দ্বিপাদ দোষ। বারের 1 যুক্ত তিথির 1 হলো 2, অর্থাৎ দ্বিপাদ। কিন্তু যদি শনি, রবি এবং মঙ্গলবার ছাড়া অন্য বারে মৃত্যু হয় কিন্তু তিথির দোষ পায়, কিংবা দ্বিতীয়া, সপ্তমী ও দ্বাদশী তিথিতে মৃত্যু না হলেও যদি শনি, রবি বা মঙ্গলের মৃত্যু হয় তাহলে কিন্তু শুধু বার বা শুধু তিথির দোষে তার একপাদ দোষ হবে। এবার যদি কোনো মানুষ মৃত্যুর সময় বারের দোষ পায় কিন্তু তিথির দোষ না পায় এবং নক্ষত্রের দোষ পায়, তাহলে বার বা তিথির জন্য একপাদ দোষ এবং নক্ষত্রের জন্য দ্বিপাদ দোষ, সব মিলে তার ত্রিপাদ দোষ হবে। আবার যদি বারের দোষ না পায় কিন্তু তিথির দোষ পায় এবং তার সাথে নক্ষত্রের দোষ পায়, সেই ক্ষেত্রেও একই হিসেব। কিন্তু কারো যদি বার, তিথি এবং নক্ষত্র এই 3টি দোষই পায় তবে সব মিলিয়ে তার 4 পাদ দোষ হবে।
কারণ বারের 1 যুক্ত তিথির 1 যুক্ত নক্ষত্রের 2 হলো 4 এবং তখন এটাকে বলে পুষ্কর দোষ। সহজভাবে বললে বারের জন্য 1 পাদ দোষ, তিথির জন্য 1 পাদ দোষ এবং নক্ষত্রের জন্য 2 পাদ দোষ হয়। এখন মৃত্যুর সময় দেখতে হবে কোন কোন দোষ পড়েছে। যেসব দোষ পাবে সেগুলো যোগ করে তার মৃত্যুর যোগ বের হবে। বার দোষে শস্য পুত্র নাশ হয়, তিথি দোষ গোধন নাশ হয়, আর সবচেয়ে ভয়ঙ্কর নক্ষত্র দোষে গোত্র নাশ হয়। কিন্তু সব থেকে মারাত্মক হলো পুষ্কর দোষ। এর এমনটি হলে ওই বংশ নির্বংশই শুধু হয় না, ওই ভিটায় একটি গাছও জীবিত থাকবে না। কিন্তু সব পুষ্কর দোষ যে এমনটি হবে তা নয়। এখানে কিছু হিসেব নিকেশ রয়েছে, সেগুলো দেখার পর সিদ্ধান্তে আসতে হবে যে কোন পুষ্করে কোন ধরনের ক্ষতি হবে। একটি বিশেষ হিসাব রয়েছে যেটার মাধ্যমে সহজেই জানা যায় পুষ্কর দোষ পাওয়া ব্যক্তি স্বর্গবাসী কিংবা পাতালবাসী হবে না মৃত্যুবাসী। স্বর্গবাসী পুষ্কর দ্বারা ক্ষতি হয় না, পাতালবাসী পুষ্কর দ্বারা সামান্য ক্ষতি হয়, কিন্তু মৃত্যুবাসী পুষ্কর দ্বারা ব্যাপক ক্ষতি হয়, সব অংশে সকল ধ্বংস হয়। এসব দোষ কাটানো খুবই শক্ত, কিন্তু একেবারে অসম্ভব তো নয়। আর তার প্রথম ধাপই হলো একটা সত্যনারায়ণের পুজো দেওয়া। কিন্তু এই বাড়িতে ঢুকেই জেনেছি বাড়িতে নাকি একজন বামুনকে ডেকে সত্যনারায়ণের সিন্নি দেবার ব্যবস্থা হয়েছিল, কিন্তু পুরুতের মাথায় বাড়ির কার্নিশের একটা ছোট টুকরো ভেঙে পড়ে পুজোর সময়। মাথাটা ফেটে একেবারে রক্তারক্তি কাণ্ড। এই কথা শুনেই আমি একটু অবাক হলাম। এমন তো হবার কথা নয়। তাহলে কি তবে এই গ্রামের মানুষগুলোর জন্যও তো কিছু করা উচিত। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যেও একটা অদ্ভুত স্বপ্ন আমি দেখলাম একটা বাঙালি বাড়ির হেঁসেল। সেখানে 3 জন মহিলা বসে কাজ করছে, তার মধ্যে একজন গর্ভবতী। সে একটা থালায় নামমাত্র খাবার নিয়ে খেতে বসেছে। একজন বয়স্ক মহিলা সেই দিকে তাকিয়ে গজ গজ করছে। যত সব হাবাতে ঘরের মেয়ে উঠে এসেছে আমাদের বাড়িতে। দেখো দেখো, গিলছে দেখো। আমরা তো পোয়াতি হইনি এর আগে, জন্মে কোনোদিনও এত খাবার খেতে দেখিনি কোনো মেয়ে মানুষকে। দূর দূর দূর, মরণ। এইখানেই আমার ঘুমটা ভাঙল। স্বপ্নটা মনে করে শিউরে উঠলাম। ভগবান করুন আমার অনুমান যেন মিথ্যে হয়। পরদিন জিনিসপত্র সব জোগাড় করে এসে দাঁড়ালাম নদীর পাড়ে মহা শ্মশানে। একেবারে প্রশস্ত শ্মশান, কোনো আলোর ব্যবস্থা নেই। প্রতিদিন না হোক সপ্তাহে একটা মরা পড়ে। সাপ ও পেঁচার বসবাসের একেবারে আদর্শ স্থান। পাকুড়, বট, অসত্য, তাল, তেঁতুল, শেওড়ার মতন অনেক পুরনো গাছ এই মহা শ্মশানে যেন পাহারা দিয়ে চলেছে। গাছে গাছে ঝোলা বাবুই পাখির বাসা, কাকের দল ডেকে ওঠে রাতের শেষ প্রহরে। ঠিক ওই পাথরটার ওপর রক্তচন্দন আর মরা পোড়া ছাই দিয়ে বসন বেদি প্রস্তুত করলাম। জোছনা রাতে নদীর পাড়টা চাঁদের আলোয় বড়ই মায়াবী লাগে। কারো যেন উপস্থিতি অনুভব করলাম আমি, না দেখতে পেলেও অনুমান করলাম। পিছন ফিরে তাকিয়ে দেখলাম, হ্যাঁ, যা ভেবেছিলাম ঠিক তাই। পাথরের ওপর বসে সেই নারী মূর্তি, পিছন ফিরে বসে রয়েছে সে। আমি নিভন্ত ধুনির সামনে নির্বাক হয়ে বসে রয়েছি। ততক্ষণে মেয়েটা মুখ ফিরিয়েছে সামনের দিকে। সারা শরীরের রক্ত প্রবাহ যেন থেমে গিয়েছে আমার। কি বিভৎস সে! চোখ দুটো কোটরে নেই,
সারা মুখ কেউ যেন ধারালো কিছু দিয়ে আঁকি বুঁকি কেটে গিয়েছে, খুবলে তুলে নিয়েছে গাল কিংবা চিবুকের মাংস। বাকি শরীরটার অবস্থাও তাই, জায়গায় জায়গায় কালো রক্ত বেরিয়ে জমাট বেঁধে রয়েছে। চুলগুলো উঠছে খোলা হাওয়ায়, বিকট অট্টহাসি। চারিদিকে প্রতিধ্বনি হয়ে নদীর স্রোতের গর্জনের সাথে মিশে অতি ভয়ঙ্কর হয়ে উঠল। একইভাবে হেসে চলেছে মেয়েটা। আমায় ডেকে এনেছিস কেন? হ্যাঁ, আমি তো তোর কোনো ক্ষতি করিনি। আমার রাস্তা থেকে সরে দাঁড়া, সরে দাঁড়া আমার রাস্তা থেকে, নয়তো মরবি, সবাই মরবি। কেন করছো এমন? এই শ্মশানে আসা মানুষগুলোর কি দোষ ছিল? তাদের ওপর কিসের বদলা নিলে তুমি? এইবার ওই মেয়েটা একটু চুপ করে রইল, তারপর হিস হিসে হিংস্র গলায় বলল, আমার কি কসুর ছিল? আমাকে কেউ মেরে ফেললো সবাই মিলে, মুঝে ডাইন বানিয়ে দিল, আমাকে মেরে জঙ্গলে পুঁতে দিল। তুমি ডায়েন ছিলে না, আমি বুঝেছি, কিন্তু যারা দোষী নয় তাদের প্রাণ কেন নিচ্ছ তুমি? তাহলে আমাকে মেরে ফেললো কেউ? প্রথমে ওর বন্ধুর কাছে রেখে বাইরে চলে যেত মানুষটা। খুব বুড়া দৃষ্টিতে তাকাতো আমার দিকে ওর বন্ধু সদাশিব, বুড়া বুড়া ইশারা ভি করতো, কিন্তু মানুষটা একবার চোখ ভি মেলে দেখলো না। কেন? পরদেশি বলে কি আমি মেয়ে না? আমার কি কোনো সম্মান থাকতে নেই? আর আমি ভি কি করে বলতাম? সব টাকা পয়সা নিয়ে আমাদের পথে বসিয়ে ভেগে যেত ওই শয়তান। দারোগা কোমরে দড়ি পরিয়ে নিয়ে যেত ভালো মানুষটাকে। ততক্ষণে আমি বুঝতে পারলাম সদাশিবের আগ্রহের কারণ। আসলে বন্ধুর সুন্দরী স্ত্রীর সাথে মজা করার নামে দিনের পর দিন সে বন্ধুত্বকেই কালিমালিপ্ত করে দিয়েছে। রামশরণের স্ত্রী চাইলেও স্বামীকে সেটা বোঝাতে পারেনি। তার স্বেচ্ছায় হোক বা অজান্তে রামশরণের স্ত্রীর মৃত্যুর শেষ পেরেকটা পুঁতেছিল ওই সদাশিব। পরিবারের মানুষগুলোর কথায় বিশ্বাস না করলেও বন্ধুর কথায় বিশ্বাস করেই সেই সাধু ডাকতে রাজি হয়েছিল। আমি বুঝতে পারছি আসলে সদাশিব হয়তো চেয়েছিল বন্ধুর স্ত্রীর প্রতি বন্ধুর বিশ্বাসটা নষ্ট করে দিতে, যাতে বন্ধু সবটা জানতে পারলেও বিশ্বাস করতে না পারে। হয়তো রামশরণের স্ত্রীর মৃত্যুর কথা সে ভাবেনি, কিন্তু অজান্তেই তাকে হত্যা করার পিছনে তার ভূমিকা কিছু কম নয়। তবে রামশরণের স্ত্রীর আসল খুনি তো রামশরণ নিজেই। একটা মেয়েকে অন্য জায়গায় এনে তার সাথে সংসার করলেও তার প্রতি বিশ্বাস রাখতে পারেনি রামশরণ। তার চোখের ভাষা, না বলা কথা কিছুই বুঝে উঠতে পারেনি। তবে তার চরম শাস্তি সে পেয়ে গিয়েছে, নিজের স্ত্রীকে হারিয়ে বসেছে। তবে এই কারণে সদাশিব নিজেকে প্রেতের কবল থেকে বাঁচাতেই আমাকে টেনে এনেছে তেঁতুলিয়া গ্রামে। গ্রামের বাইরেও প্রেতনির আতঙ্ক তাকে তাড়া করে বেড়াচ্ছে। হায় রে পাপি! তারপর বাচ্চা হবে বলে এখানে পাঠিয়ে ভি দিল। আমাকে বড় কষ্ট দিত এখানকার সবাই, খাবার ভি দিত না, মাঝে মাঝে হাত থেকে পানি ভি কেড়ে নিত। আমার বাচ্চাকে কুফা বলতো, অপয়া বলতো সবাই, অভিশাপ দিত শুধু। আর তারপর উল্টো পাল্টা ভি বলতো। দাওয়া দিয়ে আমার বাচ্চাকে মেরে ভি দিল, বিষ দিয়ে আমাকে ভি মেরে ফেললো। কেন? কি কসুর ছিল আমার? কি কসুর ছিল? আমি কিছুক্ষণ চুপ করে ওখানেই বসে রইলাম। আমার চোখ থেকে হালকা জল গড়িয়ে পড়ল মাটিতে। তাই মুক্তি চাস না মা? হ্যাঁ, আমার মুক্তি চাই, লেকিন ও সদাশিবকে না মেরে আমি মুক্তি নিব না। ওকে ওর পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। আমি হাত জোড় করে বললাম, মা তুই চলে যা। আমি জানি তোর ওপর অনেক অন্যায় অত্যাচার হয়েছে, তুই তো তার বদলা নিয়েছিস। তাহলে এখন এইভাবে কষ্ট কেন পাচ্ছিস রে মা? গ্রামের নিরীহ মানুষের প্রাণ নিয়ে তুই কি পাবি বল? ওদের বাঁচতে দে মা। এইবার ওই বিকৃত বিভৎস চেহারার প্রেতনিও যেন শান্ত হয়ে গেল। সেই কথায়
ওকে চুপ থাকতে দেখে বললাম, বেশ, তোকে 5টা দিন আমি সময় দিলাম। 5 দিনের পর তোকে পিণ্ড দিয়ে মুক্তি দেব আমি। তার মধ্যে যা করার করিস, কিন্তু নিরীহ মানুষগুলোকে মারিস না রে মা। ওদেরও তো পরিবার রয়েছে, সন্তান রয়েছে, বাড়িতে বুড়ো মা বাবা রয়েছে। কত মা সন্তান হারা হলো বল দেখি। তুই তো বুঝিস মা, সন্তান হারানোর যন্ত্রণা কাকে বলে। বেশ, এরপর আমি শ্মশান থেকে ফিরে এলাম। রাতটা কাটিয়ে আমি সকালেই দেখা করলাম রামশরণের সাথে। তাকে বললাম, আপনাদের কলকাতার বাড়িতে একবার আমাকে নিয়ে চলুন, কিছু শুদ্ধিকরণের প্রয়োজন রয়েছে। তারপর আজ থেকে ঠিক 5 দিন বাদে একটা শ্রাদ্ধ শান্তি অনুষ্ঠানের আয়োজন করবেন, সাথে শান্তি সস্তায়ন, কিছু হোম ইত্যাদিও করতে হবে। চিন্তা নেই, আমি সব বলে দেব, সেই মতো ব্যবস্থা করে দেবেন। আমি তাদের আশ্বাস দিলাম যে এই সমস্যার সমাধান আমি করতে পারবো, কিন্তু আসলেই যদি কোনো সিদ্ধ সাধক ওই বাড়িতে পা দিতেন এবং রামশরণের মৃত্যুর স্ত্রীর কথা না শুনেই তাকে জোর করে মুক্ত করতে চাইতেন, তাহলে ফল হয়তো ভয়ঙ্কর। অতৃপ্ত প্রেতকে এভাবে মুক্তি দেওয়া যায় না। হয়তো তার রোষে গ্রামটা একেবারে উজাড় হয়ে যেত। জানো বিভূতি, এরপর অনেকবার রাতে শুয়ে শুয়ে মেয়েটার কথা ভেবেছিলাম। সত্যি একটা নিরীহ নিষ্পাপ মেয়েকে শুধুমাত্র কিছু সামাজিক অন্ধবিশ্বাস আর কুসংস্কারের বলি হতে হলো। একেই বলে সমাজ। আর আপনার ওই বন্ধু সদাশিব, তার কি হলো? নিয়তিকে কেউ ফাঁকি দিতে পারে না কি হে? সেই রাতে ঠিক 3 দিনের মাথায় কলকাতার রাস্তায় গাড়ি দুর্ঘটনায় সে মারা গিয়েছিল। তবে কেউ না দেখলেও আমি দেখেছিলাম, তার ঘাড়ের ঠিক পিছনে কালশিটের মতন কালো গভীর একটা দাগ, 3 আঙুলের দাগ।